হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন সব তারকাদেরকে নিয়ে আমি হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্পগুলো আমাদের জীবনকে অনেক বেশি রঙিন করে তোলে। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। ঠিক এই মুহূর্তে আমার সাথে যে সেটে বসে আছে সে একজন সঙ্গীত শিল্পী। তার তারকা হয়ে ওঠার গল্পটা খুবই ইন্টারেস্টিং, অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য, কিন্তু আমি যদি নিজ চোখে তার ধীরে ধীরে বেড়ে ওঠার গল্পটা না শুনতাম বা না দেখতাম, তাহলে হয়তো অনেক কিছুই আমার কাছেও মনে হতো অবিশ্বাস্য। চলুন তার সাথে কথা বলে আর জেনে নিই তার সম্পর্কে। আমাদের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং একই সাথে প্লেব্যাক সিঙ্গার তাসনিম আনিকা। অনেক অনেক শুভেচ্ছা আনিকা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। খুবই ইন্টারেস্টিং যে উই আর নেইবার, বাট এন্ড অফ দ্য ডে সেটে এসে দেখা হচ্ছে। সো কেমন কাটছে দিন? অনেক ভালো কাটছে, গানে গানে কাটছে। গানের মানুষ, গান নিয়েই আমার সমস্ত ব্যস্ততা, সমস্ত পরিকল্পনা। সো সবকিছু মিলিয়ে ভালোই কাটছে। ঈদের আগে এবং ঈদের পরের সময়টা আমাদের জন্য একটু ভিন্ন রকম যায়, যে আমরা অনেক সময় ধরে থাকি যে ঈদের আগে খুব একটা বেশি কাজ হবে না, ঈদের পরে খুব একটা বেশি কাজ হবে না। বাট আমি দেখলাম ঈদের পরপরও তোমার টুকিটাকি বেশ কয়েকটা শো তো হয়ে গেল। সো ব্যস্ততা নিয়ে জীবন, কিন্তু মানে মাঝে মাঝে যে লেজার টাইমটা কাটে সেটা আসলে কিভাবে করে কাটাও? এটা আসলে তুমি আমার চেয়ে বেশি ভালো জানো, কারণ হচ্ছে কি যখন আমি খুব অবসরে থাকি তখন সবার আগে তোমাকে ফোনটা দিই, কারণ তুমি খুব আমার কাছে, এবং এটা অনেকেই জানে আবার জানে না। তবে যেটা হয় যে অবসর সময়টা আমি একটু পড়াশোনা করি, লাইক আমি একটু ঘাঁটি, একটু রিসার্চ করি যে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা দেশের আর্টিস্ট কে কী করছে। স্পেশালি লাইক আরব কান্ট্রি আর্টিস্টগুলোকে আমি বেশ ফলো করি, মানে তাদের রিলসগুলো আমি চেক করি, তাদের পারফরমেন্সেসগুলো দেখতে থাকি। মানে সারাটাক্ষণে আমি সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনোভাবে কোনো না কোনো আর্টিস্টকে নিয়ে আমি রিড করতে থাকি। সো এইভাবে করে আমি আসলে আমার অবসর সময়টা কাটাই, নিজেকে একটু সময় দিই, নিজেকে টেক কেয়ার করি, চর্চা করি। সো যাতে করে সব কিছু মিলিয়ে না আমি আসলে আমার দিনটা শুরু করি মিউজিক দিয়ে এবং শেষ করি মিউজিক দিয়ে। ওটাই তো হওয়া উচিত, যে আমাদের অবসর মানে হচ্ছে আসলে নিজেকে ইমপ্রুভ করার জন্য নিজেকে সময় দেয়া। যেটা বলছিলে যে আরব কান্ট্রির যে সিঙ্গার্সগুলো রয়েছে তাদেরকে তুমি অনেকটা ফলো করার চেষ্টা করো, তো তার একটা প্রভাব আমি তোমার মাঝে মাঝে দেখি যে আচ্ছা ঠিক আছে, আনিকা এবার লুকস চেঞ্জ করেছে, তো মানে সামথিং নিউ হতে যাচ্ছে, এবং ডেফিনেটলি তুমি এখন অন্য কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো। অবশ্যই। সো আমি যতটুকু জানি তুমি একজন ভালো ফ্যাশন ডিজাইনার, বিকজ নিজের ড্রেস আপ এভরিথিং সব কিছু নিজে ডিজাইন করে থাকো, নিজের লুকস অ্যান্ড কস্টিউম, এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। ঠিক আছে, নিজেকে আসলে ডিফারেন্টভাবে উপস্থাপন করা এবং প্রত্যেকটা শোয়ের ক্ষেত্রে এই ভিন্নতা আনার চেষ্টা করো, তো এর পেছনে তো অনেক এফোর্ট দিতে হয়। হ্যাঁ, অনেক এফোর্ট দিতে হয়, কারণ হয় না যে সব সময় ডিজাইনস মাথায় আসে না, আর সব সময় লাইক হয় না যে সময়ের স্বল্পতা থাকে, আমাদের ইনস্ট্যান্ট ইভেন্ট চলে আসছে। বাট আমাদের মেয়েদের একটা জিনিস খুবই কমন, আমাদের অনেক ড্রেস থাকলেও আমরা আলমারিটা খুলে মনে হয় যে আমাদের কিছু পরার নেই, কিছু পরার মতন কি পরবো। তো এই জিনিসগুলো অনেক ফেস করি আমি নিজেও। তবে একটা জিনিস আমি যেটা ভাবি সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টেজেই অডিয়েন্স তোমাকে দেখতে আসছে এবং তাদের একটা এক্সপেকটেশন নিয়ে তারা তোমার ইভেন্টটা দেখতে আসছে। সো তারা কিন্তু নতুনত্ব চায়। এটা শুধুমাত্র যে আউটফিটের দিক থেকে তা নয়, আমার সং সিলেকশনের দিক থেকে, আমার পারফরমেন্সের আপগ্রেডের দিক থেকে, সব দিক থেকে না তারা চায় যে আচ্ছা আমরা আজকে আনিকাকে নতুনভাবে কিভাবে দেখবো। সো এই সব কিছুর মধ্যেই আউটফিটটাও আসলে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে তুমি যদি একটা শাড়িও পরো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি ওই ইভেন্টের সাথে ওই শাড়িটা কতখানি মানানসই, তুমি কিভাবে করে ক্যারি করছো, এন্ড দ্য কালার। ইয়েস, অফকোর্স। সো এই জিনিসগুলো আমি যেটা করি প্রত্যেকটা ইভেন্টের আগে, যারা আমাকে ইভেন্টের জন্য বুক করে আমি তাদের কাছে আগে জিজ্ঞেস করি যে আপনাদের অডিয়েন্সটা কারা এবং তাদের বয়স সীমা কতটুকু, তারা আসলে মানে কোন সেক্টরে আছে, তারা কি এক্সিকিউটিভে আছে নাকি তারা কোনো অফিসার্স নাকি তারা এমপ্লয়িজ। সো আমি এই জিনিসগুলোকে খুব বা স্টুডেন্টস সব কিছুকে খুব স্পেসিফিক্যালি আগে আমি হচ্ছে কি শোয়ের আগে আমি জেনে নিই এবং ওভাবে করে আমি আমার আউটফিটটা নির্ধারণ করি। আচ্ছা, যে গল্পটা বলছিলাম যে একজন শিল্পী হয়ে ওঠার পেছনে যে একটা গল্প রয়েছে নেপথ্যে, সেই গল্পটা না হয় আজকে আমরা বলি। আমি যতটুকু জানি তোমার সম্পর্কে,
তুমি আঙ্কেল গান করতেন, সেই গান শুনে শুনে বড় হওয়া মেয়ে, কিন্তু কখনো নিজে গান শেখার যে বিষয়টা ছিল সেটা তুমি করোনি। তো গান না শিখেও রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার সাহসটা তুমি কোথা থেকে পেলে? আমি সবসময় চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করতাম। এখন যদিও বা খুব লেজি হয়ে গেছে আমার মনে হয়, কারণ আগের মতন যে স্পিরিট বা যে স্পিডটা ছিল এখন ওটা আমি খুব মিস করি। কারণ তখন একটা জোশ ছিল যে কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করা, কোথাও যাওয়া, হ্যাঁ ওই চ্যালেঞ্জেসগুলো আই হ্যাভ টু ডু ইট, ইয়েস। সো যেটা হচ্ছিল যে আমার একটা ইভেন্ট ফার্ম ছিল, আমরা চিটাগং একটা ওয়েডিং ইভেন্ট আমরা করে থাকতাম। সো আমাদের যেখানে অডিশনটা চলছিল চিটাগংয়ে, যে সিলেকশন রাউন্ডটা, তার ঠিক পাশেই আসলে আমাদের ইভেন্টের কাজ চলছিল ওয়েডিংয়ের। সো তখনই ভাবলাম যে আচ্ছা লেটস ডু ওয়ান থিং, পাশে যেহেতু গানের অডিশন চলছে যাই ওটাতে, কারণ ওটা একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। সো এরপরে তো ওখানে সিলেক্ট হয়ে গেলাম, এরপরে একটা রাউন্ড হয়েতে আজকে এখানে বসে আছি। তো ইট ওয়াজ আ ডেস্টিনি। এবার আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ মেন্ট টু বি, কারণ ওই দিন যদি আমি না যেতাম তাহলে আমার পাওয়ার ভয়েসও আসা হতো না, আর আমার আসলে মিউজিকে কোনো প্রফেশন করবো এই পরিকল্পনাটাও ছিল না। আমি আমার পড়াশোনায় ছিলাম, ব্যস্ত ছিলাম ওভাবে, এবং আমার প্ল্যানিংও ছিল যে আমি কোনো একটা ভালো কোনো একটা কর্পোরেট জব করবো, এবং আমার আইডল ছিল রুবা বাদৌলা। সো আমি ওনাকে খুব ফলো করতাম, জারা মাহবুবকে খুব ফলো করতাম, তারা আমার আইডল ছিল। এবং তখন আমি মনে করতাম যে আমি যদি কখনো ভালো করি, আমি তাহলে ওনাদের মতনই কর্পোরেট সেক্টরে ভালো করব। সো সেই জায়গা থেকে ভেঙে এসে একজন মিউজিশিয়ান হয়ে আজকে বসে আছি, সবাই আমাকে একটা সিঙ্গার হিসেবে চিনে। এবং যেটা হয় যে আই মেট বোথ অফ দেম। আমি আমার ইভেন্টের মাধ্যমেই জারা মাহবুব আপুর সাথে দেখা করেছি, আর রুবা বাদৌলা আপুর সাথে দেখা করেছি। সো আই ফেল্ট রিয়েলি গুড, এবং আমি তাদেরকে বলেছি যে একটা সময় আসলে আমার এইম ছিল, আমি আপনাদের মতনই হতে চেয়েছিলাম। তো এই ভালো লাগাটা খুব কাজ করে। আই থিংক এটা আমাদের জন্য একটা ব্লেসিং যে আমাদের স্বপ্নগুলো আসলে পূরণ হয়ে যায়, হয়তো ওই ওয়েতে না, কোনো ভাবে। সো এটা একটা ব্লেসিং। আনিকা, সঙ্গীত শিল্পীর সাথে কথা বলছি, তো সেখানে যদি সঙ্গীত না থাকে তাহলে তো ভালো লাগবে না। চলো একটা গান শুনবো, তারপরে আমি একটা ছোট্ট বিরতি নেব। ঠিক আছে, আমার নিজের গান করছি, পরাণ বন্ধু, আশা করি সবার ভালো লাগবে। আমার পরাণ কান্দে তোরে লাগি, তুই বন্ধু দিস না রে ফাঁকি, তোর লাগি দিমু পারি দূরতে পান্তর, তোর লাগি দিমু পারি দূরতে পান্তর, পরাণ বন্ধু তোরে লাগি পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত ভোর, যত দূরে থাকিস রে তুই, মনের মাঝে আছিস রে তুই, তোর লাগি পুইরা যায় রে আমারে অন্তর, না 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 না। আনিকা, আবারও আড্ডায় ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের আয়োজন মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়, সাথেই থাকুন ডিবিসি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আমরা গল্প করছিলাম সঙ্গীত শিল্পী তাসনিম আনিকার সাথে, তার জনপ্রিয় কিছু গান নিয়ে আজ কথা বলবো। চলুন আবারও আড্ডায় ফিরে যাই। আনিকা, এবারে আসলে তোমাকে জানার পর্বটা শেষ, গান নিয়ে কথা বলতে চাই। বেশ কিছু জনপ্রিয় গান তোমার রয়েছে, প্লেব্যাকও আমরা দেখলাম, নোলক দিয়ে তোমার যাত্রাটা শুরু হলো, এবং প্রচুর তোমার জিঙ্গেলস করা হয়। তো সেই গল্পটা একটু শুনতে চাই, যে বর্তমানের ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে, নতুন কোনো গান নিয়ে প্ল্যান? হ্যাঁ, অনেকদিন যাবতই আসলে আমার পালাবি কোথায়ের পরে আমার মৌলিক কোনো গান আমি রিলিজ করিনি। আমি বেশ অনেকটা সময় নিয়েছি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম আসলে স্টেজে, স্পেশালি এই 2024 থেকে 2025 অবধি যে সিজনটা ছিল, এই সময়টা আমার মানে পুরোটা সময় কেটেছে স্টেজে, কারণ আমি একদমই অবসর পাইনি। প্রায় 4 মাস আমরা ইভেন্টে ব্যস্ত ছিলাম। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমি বেশ অনেক দিন ধরেই না একটা গান দিব করে আমার গান রেডিও আছে, সব কিছু প্ল্যানিং আছে, বাট কেন যেন করে ওঠা হয়নি।
বাট এখন একটা খুব সুন্দর সময় আসছে এবং সবাই গান বের করছে, সব ভালো ভালো গান বের হচ্ছে এবং গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে, উইচ ইজ আ ভেরি পজিটিভ সাইড ফর আস। কারণ অনেকদিন এই এনভায়রনমেন্টটা কিন্তু ছিল না। রিসেন্টলি একটা গানের ভয়েসও দেওয়া হয়ে গেছে আমার। সো এইটা মৌলিক গান, হ্যাঁ। সো এইটাই আমরা মিউজিক ভিডিওর আকারে খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। খুব রিসেন্টলি আমরা পেতে যাচ্ছি তার মানে। ওয়েল, জিঙ্গেলে প্রচুর তোমার ভয়েস আমরা শুনতে পাই। জিঙ্গেলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে কলগুলো কি নর্মালি ডিরেক্টর কলই তো থাকে সবসময়? মোস্টলি মিউজিক ডিরেক্টরস, হ্যাঁ। কারণ হচ্ছে দে আর ভেরি কমফোর্টেবল, আমার ভয়েসটাকে বিভিন্নভাবে তারা ভাঙতে পারে এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে জিঙ্গেলগুলোতে মোটামুটি আমার একটা অ্যাকসেপ্টেন্স আছে এবং অনেক জিঙ্গেলস তোমরা শুনেছো, বাট তোমরা কিন্তু আসলে জানো না যে এটা আমার ভয়েস। হ্যাঁ, কারণ এটা আমার রেগুলার করা হয় অ্যান্ড আই লাভ ইট। এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। জিঙ্গেলের জনপ্রিয় একটা জিঙ্গেলের ভয়েস কি শোনাবে? ওকে, শোনানো যায়। এটা খুব ইন্টারেস্টিং, কারণ জিঙ্গেলের পেছনে আসলে কারো ভয়েস দিচ্ছে আমরা সহজে জানি না। ফ্রুট ফ্রুট ফ্রুটিকা, ফ্রুটস মানে ফ্রুটিকা, ফ্রুট ফ্রুট ফ্রুটিকা, ফ্রুটস মানে ফ্রুটিকা, মর্নিং টু ইভিনিং এ ফ্রুটস চাই যে সবখানে, দিনভর নিউট্রিশনে ফ্রুটস চাই যে সবখানে, ফ্রুট ফ্রুট ফ্রুটিকা, ফ্রুটস মানে ফ্রুটিকা। অনেকগুলো তো জিঙ্গেলে কাজ করা তো সবকিছু তো আসলে মনেও থাকে না। তো হয় না যে টিভিতে খেলা দেখতে বসলে বা কোন একটা অনুষ্ঠান দেখতে বসলে ওই টেলিভিশন বিজ্ঞাপনগুলো আসে, তখন আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এটা তো আমি গিয়েছিলাম মনে হয়, এটা তো মনে আমার গাওয়া হয়েছে। এটা আমার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং হয়েছিল, মানে আমি যখন জিপির ভয়েস দিয়েছিলাম, মানে ভয়েস দিয়ে তো আমি চলে এসেছি টাকার খাম পকেটে নিয়ে ভেঙেও ফেলেছি, বাট এটা যখন থেকে আসলো মেবি আমি অ্যাকচুয়ালি কখনো খেয়ালই করিনি। মনে আছে আমরা যে ফোন করে করে তোমার ভয়েস শুনতাম, তো এটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল। এন্ড মুন্নি ভাবি আমাদেরকে আসলে পিক করেছিল যে আচ্ছা ঠিক আছে এটা তোমার ভয়েস। আমরা বারবার হচ্ছে লাউড স্পিকার দিয়ে শুনছিলাম হ্যালো। হ্যাঁ, আমাকে তো লাইভ যে এভাবে করে বলো এটা আমার কাছে অলওয়েজ ভয়েস ওভারের যে ব্যাপারটা থাকে এটা খুবই ইন্টারেস্টিং এন্ড ভেরি চ্যালেঞ্জিং টু। টিভিসিতে তুমি যখন অন্য কারো ভয়েস দেবে, মানে ডাবিংটা করে দিবে, সেটাও কিন্তু খুবই চ্যালেঞ্জিং। ইভেন আমি জানি না কখনো এমন হয়েছে কিনা যে বাংলা চলচ্চিত্রের ডাবিং এর জন্য তোমাকে কল করেছে কিনা। আমার এখন এটা সুযোগ হয়নি, বাট আই উইল লাভ টু। মানে যদি আই গট দ্য চান্স, বাট দ্য থিং ইজ অ্যাকচুয়ালি ডাবিং তো তোমাকে একটা চলচ্চিত্রের ডাব করতে গেলে বেশ সময় দিতে হবে এবং বিশেষ করে ওই ক্যারেক্টারটা সম্পর্কে তোমাকে জানতে হবে, তার ভয়েস টোন এভরিথিং সবকিছু। তো ওভারঅল আমি যখন করতে গেছি অ্যান্ড দ্য এক্সপ্রেশন ইট ওয়াজ কোয়াইট টাফ। আমি প্রথম দিন ডাব করে বলেছি যে না ইটস নট পসিবল, এবং বেশ অনেক সময় ধরে থাকতে হয় এবং একটা টেক অনেকবার দিতে হয়, আর সাইলেন্স পুরো রুমটা থাকে বন্ধ, একদম বন্দি অবস্থা। মানুষ আসলে অডিয়েন্স আসলে বুঝে না যে প্রত্যেকটা ছোট বড় কাজের পিছনে আমাদের যে কত এফোর্ট থাকে। এটা অনেক মাঝে মাঝে একটু খারাপ লাগে যে আসলে আমরা তো এটা বুঝাতে পারি না বা আমরা এক্সপ্রেস করতে পারি না, আমরা কাজটাকে ভালোবেসে কাজটা করে যাই। ওটিটিতে এখন প্রচুর কাজ হচ্ছে এবং আমরা দেখি প্রচুর গান থাকে, নাটক তুমি বলো, ওটিটি ফিল্ম বলো। তো প্লেব্যাকের পরপর ওটিটিতে কাজ করা নিয়ে ব্যস্ততা আমার হয়েছে বেশ কিছুদিন আগেও আমার একটি কাজ এসেছে তানজিন তিশাপুর, এবং এইভাবে টুকটাক করে আসলে আমার পথ চলা হচ্ছে। আর এখন আসলে প্ল্যাটফর্মও যত, আর্টিস্ট অনেক, সবাই কম বেশি ঘুরে ফিরে কাজ করছে। সো তবে আমি গ্ল্যাড যে আমার উপস্থিতি আছে এই কাজগুলোতে। আমার মনে হয় যে তোমার আসলে স্টেজে প্রেজেন্সটা অনেক বেশি এবং ব্যস্ততাও বেশি, শিডিউল ম্যাচ করাও অনেক টাফ হয়ে যায়, অনেক সময় হয়ে ওঠে না, যেটা সত্যি কথা। কারণ হচ্ছে ডেটগুলো মিলে না, যখন ভয়েস দেওয়ার সময়টা কাজ চাচ্ছে ওই টাইমটা, আর খুব ইনস্ট্যান্ট কাজগুলো আসলে চলে আসে হঠাৎ করে। সো এটার জন্য আসলে মানে বিজ্ঞাপন চিত্র বলো আর বিভিন্ন ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে বলো, এই কাজগুলো খুব ইনস্ট্যান্ট হয়। এটা অ্যাকচুয়ালি মানে আমি তো যেখানে থাকছি সেইখানে আসার পেছনে একটা রিজন ছিল যে এত ইনস্ট্যান্ট কলগুলো থাকতো, মানে মনে হতো যে যাতায়াতেই অনেকটা সময় চলে যায়, তো কাছাকাছি থাকা বেটার, এটা আমি বুঝতে পারি। আমরা একটু নোলক চলচ্চিত্রে তোমার গানটা শুনতে চাই, যে গানটার জন্য তুমি আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাতেও যে অ্যাওয়ার্ড পেয়েছো, রাইট? সো মানে এই ভালো লাগাটার কথা আগে একটু বলো, তারপরে গানটা শুনি। টেলিসিনে অ্যাওয়ার্ড ছিল এটা, এবং এটা একটা খুব ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ দেশের অ্যাওয়ার্ড আমার আসলে এই গানটার জন্য পাওয়া হয়নি। তবে
পার্শ্ববর্তী দেশ আমাকে বেস্ট সিঙ্গার হিসাবে আমাকে সেই অ্যাওয়ার্ডটা প্রদান করলো ওই সময়ে। জলে ভাসা ফুল গানটির নাম ছিল। আমার সাথে কো-আর্টিস্ট হিসেবে ছিলেন হৃদয় খান এবং উনি কম্পোজ করেছেন গানটা। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম বিকজ হি সিলেক্টেড মি ফর দ্য সং। সো এবং আই এম আ বিগ ফ্যান অফ হৃদয় খান, হি ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। So not only me, he gave a lot of people, like অনেক মানুষকে কিন্তু he gave the chance to prove themselves. So চলচ্চিত্রের গানের মধ্যে যেটা হয় যে অনেক ভিড়ের মধ্যে নিজেকে মানে সামনের দিকে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বললাম তো অনেক আর্টিস্ট আছেন এবং সবাই কাজ করছে কম বেশি। সো সেই ক্ষেত্রে আমি সেটাই বলবো যে হৃদয় খান আমাকে শেষ চান্সটা দিয়েছিল ওই সময়ে। রিসেন্ট টাইমে আবার দেখা যাচ্ছে যে একটু ভিন্ন রকম ভয়েস নিয়ে কাজ করার আগ্রহটা ডিরেক্টরদের যেটা আগে তখন একদমই ছিল না তখন, এবং ওইটা সময়টা কিন্তু মানে কমন ভয়েস এবং কমফোর্ট জোনে থাকতে চাই যে তাকে দিয়ে তো আমি সবসময় কাজ করাই, তাকে দিয়ে করাবো। তখন কিন্তু এমনও হয়েছে আমি ভয়েস দেওয়ার পরেও কিন্তু তাকে বলা হয়েছিল যে আচ্ছা লেটস কিপ দ্য ভয়েস, লেটস টেক অ্যানাদার আর্টিস্ট, বিকজ আমার ভয়েসটা তো অবশ্যই একদমই লাইক ওরকম না যে মানে একটু হাসকে চিকন গলার টোনটা আমার না। তো সেই ক্ষেত্রে হৃদয় খান বলেছিল যে না, এই গানটার জন্য এই ভয়েসটা ছাড়া আমি অল্টারনেটিভ আর দেখি না। তো চলো গানটা শুনি তাহলে। হ্যাঁ, ওটা আমি শোনাই, জলে ভাসা ফুল। কতটা মায়া তোর দুটি চোখে আমাকে করেছে ব্যাকুল, কেড়ে তো নিয়েছে রাতেরি ঘুম, আমি তো হয়েছি পাগল, জেগে থাকি চল তুই আমি, ভালোবাসি দুজনে, প্রেমে প্রেমে আজ কব কথা, না হয় হলো পাগলামি, তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল, তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল, তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল, তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল। থ্যাংক ইউ। এবং ইন্টারেস্টিং ব্যাপার, ববির সাথে তোমার ভয়েসটা কিন্তু চমৎকার, খুবই ম্যাচ করেছিল। এটা ববি আপু নিজেও বলেছিল, শি গট রিয়েলি সারপ্রাইজ, এবং বারবার বলছিল যে হ্যাঁ আনিকার ভয়েসটা তো এখন থেকে আমি ইউজ করবো যখনই আমি কোনো মুভিতে যাব, বিকজ ওর সাথে এটা খুব সুন্দরভাবে কানেক্ট হয়েছিল, মানিয়েছিল। সো তোমার পথ চলা তো আসলে ব্যাপ্তি অনেক বেশি, এত অল্প সময়ে পুরো গল্পটা শুনবার সুযোগ হবে না। আবারও নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে, স্পেশাল আয়োজনে আড্ডা হবে। অনেক অনেক শুভকামনা থাকবে, আর নতুন নতুন গান নিয়ে আমাদের মাঝে সবসময় থাকবে, এটাই হচ্ছে প্রত্যাশা ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের জন্য আমি বলবো ডিবিসি বরাবরের মতনই আমার পরিবার, এবং আমি বারবার আমার পরিবারের কাছে ছুটে আসি, আমার ভালো লাগে, কারণ একদম আমার শুরু থেকেই ডিবিসি আমার সাথে ছিল, আমার পাশে ছিল। তো এটার জন্য আমি অনেক গ্রেটফুল, সবসময় বলা হয় না, আজকে বলার সুযোগটা পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ, আমার একটা ভালো বন্ধু হয়ে তুমি সবসময় ছিলে, আমার ইন্সপিরেশন তুমি। সো থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার পাশে সবসময় ছিলে এর জন্য। মমতাজকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার জন্য। সবার দিন ভালো যাক, সবার জীবনটা সুন্দর হোক, পরিবারের সঙ্গে কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মমতাজ হার্বাল নিবেদিত আজকের তারকার আজকের এই আয়োজন এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। আজকের আড্ডা, দেখা হবে আবারও আপনাদের সাথে আমাদের আগামী আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসির সাথে।